গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত। গল্পের ঢেউ ঢেউ সিরিজের গল্পের আজকের গল্প পড়ছি তিরশ্চি, লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প তিরশ্চি, লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। সবাইয়ের মুখের উপর শটান বলে বসলুম, বিয়ে যখন আমি করছি, মেয়েও আমি দেখতে যাব। তোমরা সব পছন্দ করে এলে পরে আমি গিয়ে হয়কে নয় করে দিয়ে এলুম, সেটা কোনো কাজের কথা নয়। মাথার দিকে হোক, লেজের দিকে হোক, পাঁঠাটা যখন আমাকেই কাটতে দাও। যা থাকে কপালে আর যা করেন কালী। প্রস্তাবটায় কেউ আপত্তি করলে না। তার প্রধান কারণ, আমি চাকরি করছি, আর সেটা বেশ মোটা চাকরি। বাবা দিন ও সময় দেখে দিলেন। আমার মামাতো ভাই রাধেশ আমার সঙ্গে চলল। বলা বহুলতর হবে, সেদিনের সাজগোজের ঘটাটা আমার পক্ষে একটু প্রশস্তই হয়ে পড়েছিল। ইদানিং বিয়ের কথাবার্তা হচ্ছিল বলে আমি আমার কোঁচার ঝুলটা 50 ইঞ্চিতে নামিয়ে এনেছিলুম, কিন্তু সেদিন যেন 50 ইঞ্চিতেও আমার পায়ের পাতা ঢাকা পড়ছিল না। চাকরকে বিশ্বাস নেই, জুতোয় নিজেই বুরুশ করতে বসলুম, এবং রাধেশ যখন আমাকে তাড়া দিতে এলো, দেখলুম মুখটা নির্মল করে এক মুঠো কিউটিকুড়া ঘষে আমি তার ছায়ায় এসেও দাঁড়াতে পারিনি। ব্যাপারটা নির্জলা ব্যবসাদারি, তবু মনে নতুন একটা নেশার আবেশ আসছিল। বলতে গেলে বইয়ের থেকে মুখ তুলে সেই আমার প্রথম বাইরের দিকে তাকানো। শরীরে মনে এত সচেতন হয়ে জীবনে এর আগে কোনোদিনও কোনো মেয়ের মুখ দেখেছি বলে মনে পড়ে না। বিয়ে করব এই ঘটনাটার মধ্যে তত চমক নেই, কিন্তু মুখ ফুটে একবার একটি হাঁ বললেই এত বড় পৃথিবীর কে একটি অপরিচিতা মেয়ে এক নিমেষে আমার একান্ত হয়ে উঠবে, এটাই নিদারুণ চমৎকার লাগছিল। আমি ইচ্ছে করলেই তাকে সঙ্গে করে আমার বাড়ি নিয়ে আসতে পারি। কারোর কিছু বলবার নেই, বাধা দেবার নেই। অহরহই তো আমরা না বলছি, কিন্তু সাহস করে একবার হ্যাঁ বলতে পারলেই সে আমার। গ্রহ নক্ষত্রদের চক্রান্তে অন্ধ অভিভূত হয়ে রাধেশের সঙ্গে কালীঘাটের ট্রাম ধরলুম। ভাগ্যিস রাধেশ গোড়াতেই আমাকে কন্যাপক্ষীয়দের কাছে চিহ্নিত করে দিয়েছিল, নইলে তার সাজগোছের যা বহর, তাকেই তারা পাত্র বলে মনে করতেন। অন্তত মনে করতে পারলে সুখী যে হতেন তাতে সন্দেহ নেই। তবে পুরুষের শোভাই নাকি তার চাকরি, সেই ভরসায় রাধেশের ভাতৃভক্তিকে ভূয়সী স্তুতি করতে করতে ভদ্রলোকদের সঙ্গে দোতলায় উঠে এলুম। যবনিকা কখন উঠে গেছে, রঙ্গমঞ্চে আমাদের আবির্ভাব হলো। প্রকাণ্ড ঘরটা যেন রুদ্ধশ্বাস নিস্তব্ধতায় পাথর হয়ে আছে। মেঝের ওপর ঢালা ফরাশ, তারই মাঝখানে ছোট একটি চেয়ার, টিপয়ের ওপর কড়া ইস্ত্রির ফর্সা একটি ঢাকনি, একপাশে দোয়ারদানিতে কালি কলম, অন্যদিকে স্তূপীকৃত কতগুলি বই, অদূরে ছোট একটি অর্গান। সেটিংটা নিখুঁত। ওধারে লম্বাটে একটি খালি টেবিলের দুধারে যে অবস্থায় মুখোমুখি কখানা চেয়ার সাজানো রাখা হয়েছে, মনে হলো ওখানে উঠে গিয়েই আমাদের মিষ্টিমুখ করবার অবশ্য কর্তব্যটা পালন করতে হবে। মনে হলো রিহার্সাল দিয়ে দিয়ে ভদ্রলোকদের পার্টগুলি আগাগোড়া মুখস্থ। টিপয়টার দিকে মুখ করে পাশাপাশি দুখানা চেয়ারে দুজন বসলুম। অভিনয় দেখবার জন্য দর্শকের, সত্যি করে বলা যাক, দর্শিকার অভাব দেখলুম না। জানলার আনাচে কানাচে মেয়েদের চোখের ও আঙ্গুলের সংকেতগুলি রাধেশের প্রতি এমন অজস্র ও অবারিত হয়ে উঠতে লাগলো যে হাতে নেহাত চাকরিটা না থাকলে তাকে জায়গা ছেড়ে শটান বাড়ি চলে যেতুম। রাধেশ যে বছর দুয়েক ধরে বিয়ে পরীক্ষায় খাবি খাচ্ছে
সেইটাই আমার পক্ষে একটা প্রকাণ্ড বাঁচোয়া। হ্যাঁ, মেয়েটি তো এখন এসে গেলেই পারে। ভদ্রলোকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে কখন থেকে হাঁ করে বসে আছি, চক্ষু থেকে শ্রবণেন্দ্রিয়টাই এখন দ্রুত ও তীক্ষ্ণ কাজ করছে। অস্পষ্ট করে অনুভব করলুম পাশের ঘরেই মেয়ে সাজানো হচ্ছে। বিস্তৃত শাড়ির খসখস ও চুড়ির টুকরো টুকরো টুংটাং আমার মনে নতুন বৃষ্টির শব্দের মতো বিবশ একটা তন্দ্রার কুয়াশা এনে দিচ্ছিল। তার সঙ্গে অনেকগুলো চাপা কণ্ঠের অনুনয় ও তারও অনুচ্চারিত গভীরে কার যেন রঙিন খানিকটা লজ্জা। সেই লজ্জা গায়ের উপর স্পর্শের মতো স্পষ্ট টের পেলুম। রাধেশের কনইয়ের ওপর অলক্ষ্যে একটা চিমটি কাটতে হলো। কবজির ঘড়ির দিকে চেয়ে ব্যস্ত হয়ে রাধেশ বলল, বড্ড দেরি হয়ে যাচ্ছে, 9:30 পর্যন্ত ভালো সময়। তাড়া খেয়ে ভদ্রলোকদের একজন অন্তঃপুরে প্রবেশ করলেন। ফিরতে তার দেরি হলো না, বললেন এই আসছে, এবং নতুন করে প্রস্তুত হওয়ার আগেই মেয়েটি ঢুকে পড়ল। ঠিক এলো বলতে পারি না, যেন উদয় হলো। অনেকক্ষণ বসে থাকার জন্যে ভঙ্গিটা শিথিল, ক্লান্ত হয়ে এসেছিল। তাকে যথেষ্ট রকম ভদ্র করে তোলবার পর্যন্ত সময় পেলুম না। সবিস্ময়ে রাধেশের মুখের দিকে তাকালুম। দেখলুম রাধেশের মুখ প্রসন্নতায় বিশেষ কোমল হয়ে আসেনি। তারা আসুক, আমি কিন্তু এক বিষয়ে পরম নিশ্চিন্ত হলুম। আর যাই হোক, মেয়েটি রাধেশের যোগ্য নয়। আর যাই থাক বা না থাক, মেয়েটির বয়স আছে। টিপয়ের সামনে যেটা একেবারে লক্ষ্যই না করে মেয়েটি ফরাসের এক কোণে হাঁটু মুড়ে বসে পড়ল। তার আশা ও বসার এই তড়াটা একটা দেখবার জিনিস। তার শরীরের লজ্জার এতটুকু একটা দুর্বল আঁচড় কোথাও দেখলুম না। প্রাণ শক্তিতে উজ্জ্বল চঞ্চল সেই শরীর এক পাত নিষ্ঠুর ইস্পাতের মতো ঝকঝক করছে। কোনে কিছুতেই যেন সে আমলে আনছে না। সব কিছুর উপরেই সে সমান উদাসীন। বৃথাই এতক্ষণ উৎকর্ণ হয়ে তার সাজগোজের শব্দ শুনছিলুম। আমার জীবনের আজকের ভোরবেলাটির মতোই মেয়েটি একান্ত পরিচ্ছন্ন, বোধহয় বা বিষাদে একটু ধূসর। পরনে 8 পৌড়ে একখানি শাড়ি, খাঁটো আঁচলের 2 কাঁধ ঢাকা, হাতে 2-1 টুকরো ঘরোয়া গয়না। কালকে রাতের শুকনো খোপাটা ঘাড়ের ওপর এখন অবসন্ন হয়ে পড়েছে। এই তো তাকে দেখবার। এড়িয়ে এসেছে সে সব আয়োজন, ঠেলে ফেলে দিয়েছে সব উপকরণের বোঝা। সে যা তাই সে হতে পারলে সে বাঁচে, কিন্তু কেন এই ঔদাস্য? মনে মনে হাসলুম। আমি ইচ্ছে করলে এক মুহূর্তে তার বিষাদের মেঘ উড়িয়ে নিয়ে যেতে পারি, আর তাকে লোলুপ দৃষ্টি পুরুষের সামনে রূপের পরীক্ষা দিতে এসে ক্লান্ত, বিরক্ত, কলুষিত হতে হয় না। গায়ের রংটা যে রাধেশের পছন্দ হয়নি তা প্রথমেই তার মুখ দেখে অনুমান করেছিলুম। বিনয় করে লাভ নেই, মেয়েটি দস্তুর মতে কালো। চামড়ার তারতম্য বিচারের বেলায় এমন রঙকে আমার সাধারণত কালোই বলে থাকি। শুদ্ধ ভাষায় শ্যামবর্ণ বলতে পারে বটে, কিন্তু টুইডলডাম ও টুইডলডিতে কোনো তফাৎ নেই। ভদ্রলোকের পাঠ সব মুখস্থ। একজন অযাচিত বলে বসলেন, এমনিতে গায়ের রঙ ওর বেশ ফর্সা, কিন্তু পুরীতে চেঞ্জে গিয়ে সমুদ্রে স্নান করে করে এমনই কালো হয়ে এসেছে। কিন্তু মনে মনে ভাবলুম, এর জন্য এত জবাবদিহি কেন? মেয়েরা যেমন শুধু আমাদের অর্থোপার্জনের দৌড় দেখছে, তাদের বেলায় আমরাও কি তেমনই শুধু তাদের চামড়ার বুনট দেখব? ভদ্রলোকের একজন আমাকে অনুরোধ করলেন, কিছু জিজ্ঞেস করুন না। একেবারে অথই জলে পড়লুম। এমন একখানা ভাব করলুম যেন আমাকেই যদি আলাপ করতে হয়, তবে ঘরে রাজ্যের এত লোক কেন? ভদ্রলোকদের আরেকজন টিপয় থেকে একটা বই তুলে বললেন, কিছু পড়ে শোনাবে? আমার কিছু বলবার আগেই রাধেশ এগিয়ে এলো। না, ফার্স্ট ডিভিশনে যে ম্যাট্রিক পাস করেছে তাকে পড়াশুনোর বিষয়ে কিছু জিজ্ঞেস করাটাই অবান্তর হবে। চেয়ারের মধ্যে রাধেশ উসখুস করে উঠল। গলাটা খাঁকড়ে মেয়েটিকে জিজ্ঞেস করলে, তোমার নাম কি? কি আশ্চর্য প্রশ্ন! ম্যাট্রিক পাসের খবর পেয়েও তার নামটা কিনা সে জেনে রাখেনি। দেয়ালের দিকে মুখ করে মেয়েটি নির্লিপ্ত গলায় বলল, সুমিতা ঘোষ। মনের মধ্যে যুগপৎ
দুটো ভাব খেলে গেল। প্রথমত, দিন কয়েক পরে নাম বলতে গিয়ে দেখবে তার ঘোষ কখন আমারই মিত্র হয়ে উঠেছে। দেহ মনে এমনকি নামে পর্যন্ত তার সে কি অদ্ভুত পরিবর্তন। দ্বিতীয়ত, রাধেশের এই ইয়ারকে আমি বার করব। তার মাস্টারের এই সম্মানিত উদ্ধত ভঙ্গিটা যদি সুমিতার পায়ের কাছে প্রণামে না নরম করে আনতে পারি তো কি বলেছি। আলাপের দরজা খোলা পেয়ে রাধেশের সাহস যেন আরও বেড়ে গেল। বললে, খবরের কাগজ পড়ো। সুমিতা চোখ নামিয়ে গম্ভীর গলায় বললে, মাঝে মাঝে। তবু রাধেশের নির্লজ্জতার সীমা নেই। জিজ্ঞেস করলে, বাংলা গভর্নমেন্টের চিফ সেক্রেটারির নাম বলতে পারো? ভুরু দুটি কুটিল করে সুমিতা বললে, না। 1922 গয়ায় যে কংগ্রেস হয়েছিল তার প্রেসিডেন্ট কে ছিল? সুমিতা স্পষ্ট বললেন, জানি না। রাধেশের তবু কি নিধারণ আস্পর্ধা। জিজ্ঞেস করলে, আন্নামালায় যে একটা নতুন ইউনিভার্সিটি হয়েছে তার খবর রাখো। জায়গাটা কোথায়? সুমিতা বললে, কি করে বলবো। রাধেশ যেন তার 2 বছরের পরীক্ষা পাশের অক্ষমতার শোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেখানে বসে তার কান মলে দেয়া সম্ভব ছিল না। গোপনে আরেকটা চিমটি কেটে তাকে নিরস্ত করল। সত্যিকারের দেখাটা মানুষের সুদীর্ঘ উপস্থিতিতে নয়, তার আকস্মিক আবির্ভাবে ও অন্তর্ধানে। সুমিতাকে তাই লক্ষ্য করে বললুম, এবার তুমি যেতে পারো। যা ভেবেছিলুম তাই। তার সেই শরীরের নির্ঝরিণীতে ভঙ্গুর বিশীর্ণ কটি রেখা মুক্তির চঞ্চলতায় ঝিকমিক করে উঠল। বসার থেকে তার সেই হঠাৎ দাঁড়ানোর মাঝে গতির যে তীক্ষ্ণ একটা দ্যুতি ছিল তার নিমেষে আমার 2 চোখকে যেন পিপাসিত করে তুললে। সুমিতার এক মুহূর্ত দ্বিধা করল না, যেন এখান থেকে পালাতে পারলে বাঁচে। এমনি তাড়াতাড়ি পিঠের সংক্ষিপ্ত আঁচলটা মুক্তিতে আলুলায়িত করে ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক চলে গেল বলতে পারি না, যেন গেল নিবে, গেল হারিয়ে। মনে মনে হাসলুম। দিন কয়েক নেহাত আগে হয়ে পড়ে, নইলে ওই পাখির পাখার মতো মুক্তিতে বিস্ফারিত উড়ন্ত আঁচলটা মুঠিতে চেপে ধরে অনায়াসে তাকে স্তব্ধ করে দিতে পারতুম, কিংবা আমিও যেতে পারতুম তার পিছু পিছু। আজ যে এত বিমুখ, সেই একদিন অবারিত অজস্র হয়ে উঠবে ভাবতেও কেমন একটা মজা লাগছে। যে আজ পালাতে পারলে বাঁচে, সেই একদিন আমার কণ্ঠ তট থেকে তার বাহুর ঢেউ দুটিকে শিথিল করতে চাইবে না। আমি যেন ঠিক তাকে চলে যেতে বললুম না, তাড়িয়ে দিলুম। ভদ্রলোকের দল চিন্তিত হয়ে উঠলেন। একজন বললেন, অন্তত গানটাও শুনতেন, স্কুলে উপাধি পেয়েছে, গীতমি মালিনী। আরেকজন বললেন, এই দেখুন ওর সব সেলাই, স্কার্ফ, মাফলার, টেপেস্ট্রি, যা চান। আরেকজন যোগ করে দিলেন, অন্তত ওর হাতের লেখার নমুনাটা একবার। রুমাল দিয়ে ঘাটটা সবলে রগড়াতে রগড়াতে বললুম, কোনো দরকার নেই, এমনিতে আমার বেশ পছন্দ হয়েছে। রাধেশের মুখের দিকে চেয়ে দেখলুম, তার চেয়ে তার পিঠে একটা ছুরি আঙুল বসিয়ে দিল যেন সে বেশি আরাম পেত। পুরাঙ্গনারা যারা এখানে ওখানে উকিঝুঁকি মারছিল, সম মুহূর্তে সবাই কলধ্বনি করে উঠল। তার মাঝে স্পষ্ট অনুভব করলুম একজনের সুন্দর স্তব্ধতা। তারপর শুরু হলো ভোজনের বিরাট রাজসুয়। এত বড় একটা ভোজের চেহারা দেখেও রাধেশের মুখ উজ্জ্বল হয়ে উঠল না। আমি যে কি ভীষণ উজবুক ও আনাড়ি, বাড়িতে ফিরে রাধেশ সেইটাই সাব্যস্ত করতে উঠে পড়ে লেগে গেছে। এক কথায়, মেয়ে পছন্দ করে এলুম, অথচ খোপা খুলে না দেখলুম তার চুলের দীর্ঘতা, না বা দেখলুম হাঁটিয়ে তার লীলা চাপড়ল, সামান্য একটা হাতের লেখা পর্যন্ত তার নিয়ে আসিনি। তারপর রাধেশ মুখ টিপে হাসতে লাগলো, এমন তাড়াতাড়ি ভাগিয়ে দিলে যে মেয়েটার চোখ দুটো পর্যন্ত ভালো করে দেখতে পেলুম না। দেখবার মধ্যে দেখলুম শুধু একখানা গায়ের রং। বাড়ির মহিলারা ব্যস্ত হয়ে উঠলেন। কীরকম? আমাদের মিনির মতো হবে? রাধেশের এক বিন্দু মায়াদয়া নেই। অভদ্র রূঢ় গলায় বললে, অ্যাপোলজেটিক্যালি নয়, আমাদের মিনি তো তার তুলনায় দেবী। আমার রুচিকে কেউ প্রশংসা করতে পারল না। বাড়ির মহিলারা যারা তাদের জৈবদশায় এমনই বহুতর পরীক্ষার বুঝ ভেদ করে অবশেষে আমাদের বাড়িতে এসে বহাল হয়েছেন, টিপ্পনি কাটতে লাগলেন। এমন মেয়ে কাঙ্গাল পুরুষ তো কখনো দেখিনি বাপু।
এমন কি দুর্ভিক্ষ হয়েছে যে খাদ্যাখাদ্যের আর বাজ বিচার করতে হবে না? সাধে কি আর পাত্রকে গিয়ে নিজের জন্য মেয়ে দেখতে দেওয়া হয় না? দপকা বয়সের একটা যেমন তেমন মেয়ে দেখলেই কি এমনি ধারা রাস ছেড়ে দিতে হয় গা? প্রশ্রয় পেয়ে রাধেশ তার রসনাকে আরও খানিকটা আলগা করে দিল। মা হয়তো বা কোনো রকমে পার হলেন, কিন্তু তার মেয়েদের আর গতি হচ্ছে না। এ আমি তোমাদের আগে থাকতে বলে রাখছি। সে অপরিচিতা মেয়েটির হয়ে শুধু আমি একা লড়াই করতে লাগলুম। তাকে পছন্দ করে যে আর কি করতে পারি কিছুই আমি ভেবে পেলুম না। আমার চোখ না থাক, অন্তত চক্ষু লজ্জা তো আছে। মা প্রবল প্রতিবাদ শুরু করলেন। কালো বলেই ওরা অত টাকা দিতে চায়, কিন্তু তোর টাকার কি ভাবনা? আমি তোর জন্য টুকটুকো বউ এনে দেবো। হেসে বললুম, টাকা অবশ্যই আমি ছেড়ে দেবো মা, কিন্তু মেয়েটিকে ছাড়তে পারবো না। তাকে যখন আমি দেখতে গেছিলুম তখন তাকে বিয়ে করব বলেই দেখতে গেছিলুম। একটি মেয়েকে যেমন আত্মীয়তার চোখে একবার দেখে তাকে আমি কিছুতেই আর ফেরাতে পারবো না। তোমরা তাকে পরীক্ষা করতে পারো, কিন্তু আমার শুধু পছন্দ করবার কথা। এই যে আমার কি অন্যায় খেয়াল! আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সবাই সন্ধিয়ান হয়ে উঠল, কিন্তু বাবা আমাকে রক্ষা করলেন। বললেন, ওর যখন ওখানেই মত হয়েছে তখন ওখানেই ওর বিয়ে হবে। তোমরা ঠাট্টা করতে পারো, কিন্তু বলতে আমার দ্বিধা নেই, সুমিতাকে আমি ভালোবেসে ফেলেছি। কথাটা একটু হয়তো রূঢ় শোনাচ্ছে, কিন্তু ভালো লাগার একটা বিশেষ অবস্থার নামে কি ভালোবাসা নয়? তাকে এত ভালো লেগেছে যে তার সমস্ত ত্রুটি, সম্পূর্ণ অসম্পূর্ণতা সত্ত্বেও তাকে আমি বিয়ে করতে চাই। এটাই কি আমার ভালোবাসার প্রমাণ নয়? সুমিতা কালো এবং তারই জন্যে সমস্ত সংসার প্রতিকূলতা করছে। মনে হলো এ ব্যাপারে সেইটাই আমার কাছে প্রধান আকর্ষণ। সুমিতাকে যে আমি এই অপমান থেকে রক্ষা করতে পারবো, সেইটাই আমার পুরুষসত্ব। বাবা দিনক্ষণ ঠিক করে ওদের চিঠি লিখে দিলেন। পাশাপাশি সে কটা দিন রাত্রি আমার একটানা একটা তন্দ্রার মধ্যে দিয়ে কেটে গেল। কে কোথাকার একটি অচেনা মেয়ে পৃথিবীর অগণন জনতার মধ্যে থেকে হঠাৎ একদিন আমার পাশে এসে দাঁড়াবে, তারই বিস্ময়ের রহস্যে মুহূর্তগুলি আচ্ছন্ন হয়ে উঠল। তার জীবনের এতগুলি দিন শুধু আমারই জীবনের একটি দিনকে লক্ষ্য করে তার শরীরে মনে স্তূপে স্তূপে সঞ্চিত হয়ে উঠেছে। পুরীতে যখন সে সমুদ্রে ডুব দিত তখনও সে ভাবেনি তীরে তার জন্যে কে বসে আছে। ঘটনাটা এমন নতুন, এমন অপ্রত্যাশিত যে কল্পনায় অসুস্থ হয়ে উঠতে লাগলুম। কাজের আবর্তে মনকে যতই ফেনিল করে তুলতে চাইলুম ততই যেন অবসাদের আর কুল খুঁজে পেলুম না। হয়তোবা সুমিতারও মনে এমনই দক্ষিণ থেকে হাওয়া দিয়েছে। বাইরে থেকে কে কোথাকার এক অহংকারী পুরুষ নিমেষে তার অন্তরের অঙ্গ হয়ে উঠবে, এর বিস্ময় তাকেও করেছে মুহ্যমান। হয়তো সেদিনের পর থেকে তার চোখের দীর্ঘ দুই পল্লবে কপলের ওপর ক্ষণে ক্ষণে লজ্জার শীতল একটু ছায়া পড়ছে। হয়তো আয়নাতে চুল বাঁধবার সময় তার শুভ্র সীমান্ত রেখাটির দিকে চেয়ে সে একটি নিঃশ্বাস ফেলছে। হয়তো আমারই মতো রাতের অনেকক্ষণ সে ঘুমোতে পারছে না। বলা বাহুল্য, নইলে এ কাহিনী লেখার কোনো দরকার হতো না। সুমিতার সঙ্গে আমার বিয়েটা শেষ পর্যন্ত ঘটে ওঠেনি। কেন ওঠেনি সেইটাই এখন বলতে হবে। বাবা সাঙ্গপাঙ্গ নিয়ে মেয়েকে পাকা দেখতে বেরোবেন। সকালবেলার ডাক এসে হাজির, আমারই নামে খামে মোটা একটা চিঠি। মোড়কটা ক্ষিপ্র হাতে খুলে ফেলে নিচে নাম দেখলুম সুমিতা। বলতে বাধা নেই, সেই মুহূর্তটা আনন্দে একেবারে বিহবল হয়ে গেলুম। বিয়ের আগে এমন একখানি চিঠি যেন বিধাতার আশীর্বাদ। তারপর লুকিয়ে একটা জায়গা বেছে নিয়ে বসে গেলুম চিঠিটা পড়তে। মেয়ের চিঠি, তাই চিঠিটা একটু বিস্তারিত। সুমিতা লিখছে, মান্যবরেশু, আপনাকে চিঠি লিখছি দেখে নিশ্চয়ই খুব অবাক হবেন, কিন্তু চিঠি না লেখা ছাড়া সত্যি আর আমার কোনো উপায় নেই। রূঢ়তা মার্জনা করবেন এই আশা করেই চিঠি লিখছি। আপনি যে আমাকে পছন্দ করবেন, কেউই যে আমাকে এইভাবে পছন্দ করতে পারে একথা আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। আপনার আগে আরও অনেকের কাছে আমাকে রূপের পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু সব জায়গাতেই আমি সসম্মানে ফেল করে বেঁচে গিয়েছিলাম। শুধু আপনিই আমাকে
এই অভাবনীয় বিপদে ফেললেন। ক্ষতিপূরণ স্বরূপ ভয়াবহ একটা টাকা পর্যন্ত দাবি করলেন না। সব দিক থেকেই আমার পালাবার পথ বন্ধ করে দিলেন। এর আগে আর কাউকে চিঠি লেখার আমার দরকার হয়নি, একমাত্র আপনাকে লিখতে হলো। জানি আপনি মহানুভব, তাই আমি এত সাহস দেখাতে সাহস পেলুম। আপনি আমাকে মুক্তি দিন, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করুন। বিয়ে করে নয়, বিয়ে না করে। পরিবারের সঙ্গে সংগ্রাম করে করে আমি ক্লান্ত, প্রায় পঙ্গু হয়ে পড়েছি। কি যে আমি করতে পারি, কোনো দিকে পথ খুঁজে পাচ্ছি না। জানি এক্ষেত্রে আপনি শুধু আমাকে বাঁচাতে পারেন, তাই কোনো দিকে না চেয়ে শেষকালে আপনার কাছেই ছুটে এসেছি। কেন বিয়ে করতে চাই না, তার একটা স্থূল স্পর্শসহ কারণ না পেলে আপনি আশ্বস্ত হবেন না জানি। সে কারণ আপনাকে জানাতে আমার সংকোচ নেই। আমি একজনকে ভালোবাসি, কথাটা মাত্র লিখে আমি তার গভীরতা বোঝাতে পারবো না। তার জন্যে আমাকে আরও কিছুকাল অপেক্ষা করতে হবে, যতদিন না সে নিজের পায়ের ওপর দাঁড়াতে পারে ততদিন। তারই জন্যে আমাকে নানা কৌশল করে এইসব ষড়যন্ত্র পার হতে হচ্ছে। রূপের পরীক্ষার চাইতেও সে কি কঠিনতর সাধনা। আশা করি আপনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক। আপনার কাছে আমি সহানুভূতি না পেলেও করুণা পাব। আমার এই অসহায় প্রেমকে আপনি মার্জনা করুন। একজন বন্দিনী বাঙালি মেয়ে আপনার কাছে তার প্রেমের পরমায়ু ভিক্ষা করছে। তবু এততেও যদি আপনি নিরস্ত না হন, তো আমার পরিণাম যে কি হবে আমি ভাবতে পারছি না। ইতি বিনীতা সুমিতা। চিঠি পড়ে প্রথম কিন্তু মনে হলো সুমিতার হাতের লেখাটি ভারী সুন্দর। লাইন কটি সোজা ও পাশাপাশি দুটো লাইনের অন্তরালগুলি সমান, বানানগুলি নির্ভুল এবং দস্তুর মতো কমা, দাড়ি ও প্যারাগ্রাফ বজায় রেখে চিঠি লেখে। তারপর শ্রদ্ধা আমার চতুর গুণ বেড়ে গেল, এবং যে পাত্রে আমি মনোনীত করেছি সে যে নেহাত একটা জাতা মেয়ে নয়, সে কথাটা বাড়ির মহিলাদের কাছে সদ্য সদ্য প্রমাণ করতে এই চিঠিটা তাদেরকে দেখাবার জন্যে পা বাড়ালো। কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল তার চিঠির কথা নয়, চিঠির ভিতরকার কথা। সুখ হলো না দুঃখ হলো, চেতনাটা ঠিক স্বাদ বুঝলুম না। খানিকক্ষণ স্তম্ভিতের মতো সামনের দিকে তাকিয়ে রইলুম। ওদিকে বাবা দলবল নিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছেন। তাড়াতাড়ি চোখ কান বুঝে তার কাছে ছুটে গেলুম। বললুম, থাক, ওখানে গিয়ে আর কাজ নেই। ও মেয়ে, আমি বিয়ে করব না। বাবা তো প্রায় আকাশ থেকে পড়লেন। সে কি কথা? হ্যাঁ, আমি আমার মত বদলেছি। সে একটা বীভৎস কেলেঙ্কারি হলো বলতে হবে, কিন্তু সুমিতার জন্যে সব আমি অক্লেশে সহ্য করতে পারি। কথাটা দেখতে দেখতে ছড়িয়ে পড়ল। সবাই আমাকে আষ্টে পৃষ্ঠে ছেঁকে ধরল। মত বদলাবার কারণ কি? হাসবে না কাঁদবে কেউ কিছু ভেবে পেল না। বললে, বাহ, এই কালো জেনেই তো এত তড়পেছিলি, এই কালোই তো ছিল ওর বিশেষণ। কি যুক্তি দেব ভেবে পাচ্ছিলুম না। বললুম, বিয়েতে আমার টাকা চাই। বেশ, ছেলে যা হোক বাবা, তুই না বলতিস বিয়েতে টাকা নেওয়ার চাইতে গণিকা বৃত্তিতে বেশি সাধুতা আছে। ভদ্রলোকদের কথা দিয়ে এমন পিছিয়ে যাবার মানে কি? বললুম, বেশ তো, তাদের অকারণ মনস্তাপের দরুন না হয় যথাযোগ্য খেসারাত দেওয়া যাবে। সবাই বিদ্রুপ করে উঠল। এদিকে পণ নিয়ে বিয়ে করবার মতলব, ওদিকে গচ্চা খেসারাত দেওয়া হচ্ছে। মাথা তোর বিগড়ে গেল নাকি? কিন্তু এদের পাঁচজনকে আমি কি বলে বোঝাই? শুধু নিজের মনকে নিভৃতে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি বোঝাতে পারি, সুমিতাকে আমি ভালোবেসেছি, নিশ্চয়ই ভালোবেসেছি। তার ওই প্রেম, তাই তাকে অপমান করি আমার সাধ্য কি? তাকে যে আমার কেন এত পছন্দ হয়েছিল এ কথা এখন কে বুঝবে? আমার সঙ্গে তার বিয়ের সম্ভাবনাটা সমূলে ভেঙে দিলুম। নিরীহ একটি মেয়ের অকারণ সর্বনাশ করছি বলে চারিদিক থেকে একটা নিদারুণ ধিক্কার উঠল। কিন্তু আমি জানি, ঈশ্বর জানেন, আমার এই আত্মবিলোপের অন্তরালে কার একখানি বেদনায় সুন্দর মুখ সুখে উদ্ভাসিত হয়ে উঠেছে। কাউকে ভালো না বাসলে আমরা কখনো এতখানি স্বার্থত্যাগ করতে পারি না। সুমিতাকে এত ভালোবেসেছিলুম বলেই তার জন্যে নিজের এত বড় ঐশ্বর্য
অনায়াসে ছেড়ে দিয়ে এলুম। আমার ত্যাগ তার প্রেমের মতোই মহান হয়ে উঠুক। প্রাগ বিচার করা বৃথা। জীবনে সত্যিই সুমিতা সুখী হতে পারবে কি না, কিন্তু প্রেমের কাছে সুখের কল্পনাটা সূর্যের কাছে দেশলাইয়ের একটি কাঠি। তার সেই প্রেমকে জায়গা ছেড়ে দিতে আমি আমার ছোট সুখ নিয়ে ফিরে এলুম। তারপর বছর 3 কেটে গেছে। আমি বারাসাত থেকে দুবরাজপুরে বদলি হয়ে এসেছি। বলা বাহুল্য, ইতিমধ্যে আমার বৈবাহিক ব্যাপারটা সম্পন্ন হয়ে গেছে এবং এবার অতি নির্বিঘ্নে। বলা বাহুল্য, এবার আমি নিজে আর মেয়ে দেখতে যাইনি। মা তার কথা মতো দিব্যি একটি টুকটুকে বউ নিয়ে এসেছেন। নিতান্ত স্ত্রী বলেই তার সম্বন্ধে বিশেষ উৎসাহিত হতে পারছি না। আমার স্ত্রী তখন তার বাপের বাড়ি, আসন্ন সন্তান সম্ভবা। আমার কোয়ার্টারে আমি একা, নথি নজির নিয়ে মশগুল। এর মধ্যে যে কোনো উপন্যাসের অবকাশ ছিল তা আমি স্বপ্নেও ভাবতে পারতুম না। সেরেস্তাদার তার এক অধীন কেরানির নামে আমার কাছে নালিশের এক লম্বা ফিরিস্তি পেশ করলেন। পশুপতির চুরিটা অবশ্যই আমি ধরেই ফেলেছিলুম। আমিই ধরে ফেলেছিলুম। আমারই শাসনে এতদিনে সেরেস্তাদারের যা হোক ঘুম ভাঙল। নতুন হাকিম, মেজাজটা সাধারণতই একটু ঝাঁঝালো। পশুপতিকে আমি ক্ষমা করলুম না। আমারই খাস কামরায় পশুপতি 2 হাতে আমার পা জড়িয়ে লুটিয়ে পড়ল। অশ্রুরুদ্ধ কণ্ঠে বললে, হুজুর, মা বাপ, আমার চাকরিটা দেবেন না হুজুর। এমন কাজ আর আমি কখনো করব না, এই আপনার পা ছুঁয়ে শপথ করছি। পা দুটো তেমনি অবিচল কঠিন রেখে রুক্ষ গলায় বললুম, তুমি যে কাজ করেছ আর শত করবে না বললেও তার মাপ নেই। পশুপতি আমাকে গলাবার আরেকবার চেষ্টা করল। ভয়ানক গরিব হুজুর, তারই জন্যে ভুল হয়ে গেছে। আমারও উত্তর তৈরি। ভুল যখন করেছ তখন ভয়ানক গরিবই থাকতে হবে। কিন্তু পশুপতি আরও যে কত ভুল করতে পারে তা কখনো ভেবে দেখিনি। রাত্রে শোবার ঘরে লণ্ঠনের আলোতে খুব বড় একটা মোকদ্দমার যোজনব্যাপী রায় লিখছি। এমন সময় দরজায় অস্পষ্ট কার ছায়া পড়ল। স্ত্রীলোকের মতো চেহারা, অকুণ্ঠ পায়, ঘরের মধ্যে সোজা ঢুকে পড়েছে। কোনো অফিসারের স্ত্রী বেড়াতে এসেছেন ভেবে সসম্ভ্রমে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অপ্রতিভ হয়ে বললুম, আমার স্ত্রী তো এখানে নেই। স্ত্রীলোকটি পরিষ্কার গলায় বললে, আমি আপনার কাছেই এসেছি। লণ্ঠনের শিখাটা তাড়াতাড়ি উস্কে দিলুম। গলা থেকে যে আওয়াজটা খানিক আর্তনাদের মতো বেরিয়ে এলো, হে কি, তুমি সুমিতা? তুমি এখানে কি করে এলে? তাকে চিনতে পেরেছি দেখে যেন খানিকটা আশ্বস্ত হয়ে সুমিতা সামনের দিকে চেয়ারে বসল। ঘরের চারিদিকে বিষণ্ণ চোখে তাকাতে লাগলো। যেখানে খাটে পাতা রয়েছে আমার বিছানা, যেখানে দেয়ালে টাঙানো রয়েছে আমার স্ত্রীর ফটো। আবার জিজ্ঞেস করলুম, তুমি এখানে কি করে এলে? সুমিতা আগের মতো তেমনি চোখ নামিয়ে বললে, ভাসতে ভাসতে। তার এই কথার চারিপাশে মুহূর্তে যে আবহাওয়া তৈরি হয়ে উঠল তারই ভিতর দিয়ে তার দিকে তাকালো। দেখলুম সেই সুমিতার নেই, যেন অনেক ক্ষয় পেয়ে গেছে। আগে তার শরীরে বয়সের যে একটা বোঝা ছিল তাও যেন খসে শিথিল হয়ে পড়েছে। সে আজ শুধু কালো নয়, কুৎসিত। পরনের শাড়িটাতে পর্যন্ত 8 পৌড়ে একটা সৌষ্ঠব নেই। হাত দুখানি দুটি মাত্র শাখায় ভারী রিক্ত অবসন্ন দেখাচ্ছে। গলা থেকে হাকিমির সরবার করলুম, আমার কাছে তোমার কি দরকার? ম্রিয়মান দুটি চোখ তুলে সুমিতা বললে, আমার স্বামীকে আপনি রক্ষা করুন। মনে মনে হাসলুম। একবার তাকে রক্ষা করেছিল, এবার তার স্বামীকে রক্ষা করতে হবে। আদালত সাক্ষীকে যেমন প্রশ্ন করে তেমনি নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করলুম, তোমার স্বামীকে? সুমিতা স্বামীর নাম মুখে আনতে পারে না, চোখ নামিয়ে চুপ করে রইল। শেষে নিজেকেই অনুমান করতে হলো, তোমার স্বামীর নাম কি পশুপতি? হ্যাঁ। চিত্রার্পিতের মতো তার মুখের দিকে চেয়ে রইল। সেই সুমিতার নেই। হাসি মিলিয়ে যাবার পর সে যেন একরাশ স্তব্ধতা। তার ভঙ্গিতে নেই আর সেই তরা, রেখায় নেই আর সেই তীক্ষ্ণতা। মুখের ভাবটি তৃপ্তিতে আর তেমন নিটোল নয়। তার জন্য মায়া করতে লাগলো। জিজ্ঞেস করলুম, কদিন তোমরা বিয়ে করেছ? যেন বহু দূর কোনো সময়ের পার হতে উত্তর এলো, এই 3 বছর। কথাটা বলবার ধরনে চমকে উঠলুম।
শেষ পর্যন্ত তোমার সেই নির্বাচিতকেই ফেলে? না না, তবে পশুপতি তোমার কে? সুমিতার চোখ দুটো জলে ঝাপসা হয়ে উঠল। বললে, আমার স্বামী। একটা ঢোক গিলে ফের প্রশ্ন করল, ওকে বিয়ে করলে কেন? না করে পারলুম না। ওকেও চিঠি লিখেছিলে? লিখেছিলাম, কিন্তু শুনলেন না। শুনলেন না? না। চোখ দুটো অন্ধকারে জ্বালা করে উঠল। শুনলেন না কেন? সুমিতা বললে, তার দৃষ্টি ছিল তার নিজের সুখের দিকে। নিজের সুখ? হ্যাঁ, টাকা। বিয়ে করে কিছু তিনি টাকা পেয়েছিলেন। রুক্ষ গলায় বললুম, তুমি এবার নিজের সুখ দেখলে না কেন? কেন গেলে ওকে বিয়ে করতে? পারলুম না, হেরে গেলুম। এক এক সময় মানুষ আর পারে না। সুমিতা নিচের ঠোঁটটা একটু কামড়ালো। বললুম, আমার বেলায় তো মরবার পর্যন্ত ভয় দেখিয়েছিলে, তখন মরলে না কেন? হাসবার অস্ফুট একটি চেষ্টা করে সুমিতা বললে, মরতে আর কি বাকি আছে? না না, তোমার এই ফ্যাশনেবল মরা নয়, সত্যি সত্যি মরে যাওয়া। প্রেমের জন্য তবু একটা কীর্তি রেখে যেতে পারতে। রূঢ় আঘাতে সুমিতা যেন আমূল নড়ে উঠল। কথার থেকে যেন অনেক দূরে সরে এসেছে। এমন একটা নৈরাশ্যের ভঙ্গি করে সে বললে, কিন্তু সে কথা থাক, আমার স্বামীকে আপনি বাঁচান। তোমার স্বামীকে বাঁচাবো? তোমার স্বামীকে বাঁচিয়ে আমার লাভ? তবু কি আশ্চর্য! সুমিতা হঠাৎ দু হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ফেলল। বললে, অবস্থার দোষে এমন করে ফেলেছেন, একবারটি তাকে মাফ করুন। তার চাকরি গেলে আমরা একেবারে পথে ভাসব। জলে ভরা চোখ দুটি সে আমার মুখের দিকে তুলে ধরল। নথির দিকে চেয়ে নিবিষ্ট করে বললুম, তোমার মতো আমারও এর মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি আর তেমন উদার ও মহানুভব নই। না না, আপনি মুখ তুলে না চাইলে? বাধা দিয়ে বললুম, কার দিকে আর মুখ তুলে চাইবো বলো? তুমি আমাকে যে অপমান করলে। অপমান? সুমিতা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হ্যাঁ, এতদিন অন্য সংজ্ঞা দিয়েছিল, কিন্তু একে অপমান ছাড়া আর কি বলবো? তোমার জন্যে, তোমার প্রেমের জন্যে আমি যে স্বার্থত্যাগ করলুম, তুমি তার এতটুকু বিচার করলে না। তোমার জন্যে, তোমার প্রেমের জন্যে আমি যে স্বার্থত্যাগ করলুম, তুমি তার এতটুকু সুবিচার করলে না, এতটুকু সম্মান রাখলে না। শেষকালে পশুপতি কিনা তোমার স্বামী, তোমার স্বামী কিনা শেষকালে পশুপতি। এরপর তুমি আমার কাছ থেকে কি আশা করতে পারো? কিন্তু সুমিতা আমার পায়ের কাছে বসে পড়ল। তবু আপনি দয়া না করলে। চেয়ার ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালুম। বললুম, কেন? কেন দয়া করতে যাব? তুমি আমার কে? কেউ না হলে কি আর দয়া করা যায় না? না, তুমি বলো না, কি দেখে আমার আজ দয়া হবে? কঠিন কটু গলায় বললুম, তোমার মাঝে দেখবার মতো আর কি আছে? সুমিতা উঠে দাঁড়ালো। আজ তার বসার থেকে এই দাঁড়ানোর মাঝে কোনো দীপ্তি নেই। সংকোচে নিতান্ত ম্লান হয়ে প্রায় ভয় ভয় বললে, সেদিনই বা কি দেখেছিলেন? উত্তপ্ত গলায় বললুম, সেদিন দেখেছিলাম তোমার প্রেম। নথিপত্রের মধ্যে ডুবে যাওয়ার আগে একটা হাকিমি ডাক ছাড়লুম, নগেন। নগেন আমার পিয়ন। বললুম, একে আলো দিয়ে পশুপতিবাবুর ওখানে পৌঁছে দিয়ে এসো। দেরি করো না। মুমূর্ষু দ্বীপ শিখার মতো সুমিতা একবার কেঁপে উঠল। কি কথা বলতে গিয়ে চমকে বলে ফেললে, না, আলোর দরকার হবে না, আমি একাই যেতে পারবো। দরজার কাছে এসে সুমিতা তবু একবার থামল। ঘরের চারিদিকে মৃত শূন্য চোখে সে একবার চোখ বুঝল। কি যেন আরও তার বলবার ছিল, কিন্তু একটি কথাও সে বলতে পারল না। তার সঙ্গে অস্পষ্ট চোখাচোখি হতেই তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলুম।